নমস্কার, ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালট্যান্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করতে এলাম আরএল স্যালাইন নিয়ে। কেন টপিকটা চুজ করলাম? এখন তো টিভিতে, পেপারে খুব আরএল স্যালাইন নিয়ে খুব কথাবার্তা চলছে একটা কারণের জন্য। তা আমার অনেক পেশেন্টরা জানতে চাইছিলেন যে আরএল স্যালাইনটা কী, এটা কী কাজে ব্যবহার করা হয়। তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। তাহলে শুরু করা যাক। আরএল হচ্ছে তার একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড। এর পুরো কথা হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট। এটাকে আমরা মোস্ট ফিজিওলজিক্যাল ইন্ট্রাভেনাস ফ্লুইড বলি, কারণ এর মধ্যে থাকে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ক্লোরাইড থাকে এবং ল্যাকটেট থাকে। আরএল এটা হচ্ছে ল্যাকটেট। কেন আমরা এটাকে মোস্ট ফিজিওলজিক্যাল ফ্লুইড বলি? কারণ আমাদের প্লাজমাতে যে উপাদানগুলো থাকে তার উপাদানের সঙ্গে আরএলের উপাদানগুলো মানে কম্পোনেন্টগুলো সামঞ্জস্যপূর্ণ। এটা কিন্তু আমাদের ইন্ট্রাভাস্কুলার ভলিউম রিপ্লেনিশমেন্টে আরএল ফ্লুইডটা কাজে লাগে। আরএল যেহেতু একটা মোস্ট ফিজিওলজিক্যাল ইন্ট্রাভেনাস ফ্লুইড, এই জন্য বেশি পরিমাণ আরএল দিলেও কিন্তু আমাদের খুব একটা ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স বা ইমব্যালেন্স কিছু হয় না। তাই কিন্তু চিকিৎসকেরা সবসময় আরএল প্রেফার করে। তা এবার আসি আরএলের ইন্ডিকেশন কী কী, মানে আরএল কোন কারণে আরএল ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে ফর দ্য কারেকশন অফ সিভিয়ার হাইপোভলিমিয়া, মানে কোনো কারণে দেহে যদি জল শূন্যতা তৈরি হয় সেক্ষেত্রে আমরা আরএল ব্যবহার করি। যেমন জল শূন্যতা তৈরির কতগুলো কারণ কি, যেমন পরপর আসছি। 2 নম্বর হচ্ছে ডায়রিয়া পেশেন্টের প্রচুর পরিমাণে কিন্তু ফ্লুইড লস হতে পারে, শরীরে জল শূন্যতা হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, পটাশিয়ামের মাত্রা কমে যায়। সেই সব পেশেন্টদের একটা হাইপোক্যালিমিয়া হয়, একটা মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এই ডায়রিয়ার জন্য যে হাইপোক্যালিমিয়া মেটাবলিক অ্যাসিডোসিসটা হয় সেইটা কারেকশন করার জন্য কিন্তু আরএল ফ্লুইডটা ব্যবহার করা হয়। কেন? আরএলে যে রিঙ্গার্স ল্যাকটেট মানে ল্যাকটেটটা আছে সেটা আমাদের লিভারে গিয়ে ল্যাকটেটটা বাইকার্বনেটে কনভার্ট হয়ে যায়, সেটা আমাদের মেটাবলিক অ্যাসিডোসিসটা কারেকশন করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট অপারেটিভ পেশেন্টের যখন পরিমাণে ব্লাড লস হয়, মানে ইন্ট্রাভাস্কুলার স্পেসে ফ্লুইড কমে যায়, মানে পেশেন্টের যখন একটা হাইপোভলিমিয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আরএল স্যালাইন ব্যবহার করে থাকি, কারণ এটা ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়াতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু, মানে যাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, মানে এটা একটা ডায়াবেটিক পেশেন্টদের এমার্জেন্সি, সেক্ষেত্রে আমরা আরএল ব্যবহার করে থাকি। কারণ ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন দিলে পরে হাইপোক্যালিমিয়া হয়, আরএল দিলে আরএল যেহেতু পটাশিয়াম আছে, পটাশিয়াম কারেকশানও হয় এবং মেটাবলিক অ্যাসিডোসিসটাও কারেকশান হয়। এছাড়া বার্ন পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড লস হয়, সেই পেশেন্টদের রিসাসিটেশন করার ক্ষেত্রেও আমরা আরএল ফ্লুইড কিন্তু ব্যবহার করি। আর এছাড়া মেনটেনেন্স ফ্লুইড হিসেবে তো আরএল আমাদের ব্যবহার করা হয়। এবার আসি ডাক্তাররা কখন আরএল ফ্লুইড দেন না, কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে আরএল ফ্লুইড ব্যবহার করা যায় না, কন্ট্রাইন্ডিকেশনগুলো কী কী। 1 নম্বর হচ্ছে লিভার ডিজিজ থাকলে, মানে লিভার ফেলিওর থাকলে কিন্তু আরএল ব্যবহার করব না। কারণ লিভার ডিজিজ থাকলে ল্যাকটেট মেটাবলিজমটা ইম্পেয়ার হবে বা ল্যাকটেটটা বাইকার্বনেটে কনভার্ট হবে না, তারপরে কী হবে, ল্যাকটিক অ্যাসিডোসিসের সম্ভাবনা বাড়বে। 2 নম্বর হচ্ছে কিডনি ফেলিওর থাকলে বা যাদের সিকেডি আছে সেসব পেশেন্টদের আমরা আরএল ফ্লুইড দেবো না, কারণ আরএলে পটাশিয়াম আছে, ফলে পটাশিয়াম বেড়ে যাওয়ার চান্স একটা থেকে যায়, হাইপারক্যালিমিয়া হতে পারে। 3 নম্বর হচ্ছে যেসব পেশেন্টদের বমি হচ্ছে, মানে ভমিটিং হয়, যেসব পেশেন্টদের বমি হলে কিন্তু আমরা আরএল দিই না, সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন প্রেফার করি। বমি হলে কেন আমরা নর্মাল স্যালাইন প্রেফার করি? ভমিটিং হলে মেটাবলিক অ্যালকালোসিস হয়, অ্যালকালোসিস কারেকশানে কিন্তু আরএলের কোনো রোল নেই, সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ বলে একটা রোগ আছে, এটা এন্ডোক্রিনোলজিক্যাল ডিজিজ, সেই ট্রিটমেন্টও কিন্তু আরএল ব্যবহার করা হয় না। 5 নম্বর হচ্ছে যে যেসব পেশেন্টদের
ব্লাড দিচ্ছি আমরা, ব্লাড চলছে, অ্যালং উইথ দ্য ব্লাড আরএল স্যালাইন আমরা দিই না, মানে একই আইভি লাইনে আরএল এবং ব্লাড কখনোই আমরা দেবো না, কারণ আরএলের মধ্যে ক্যালসিয়াম থাকে, ব্লাডের মধ্যে সাইট্রেট নামে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। আরএল আর ব্লাড যদি একই লাইনে আইভি লাইনে দেওয়া হয় তাহলে কী হবে, ক্যালসিয়ামটা সাইট্রেটের সাথে কম্বাইন করে যাবে, ফলে যে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে, তার ফলে কি হবে যে একটা তার ব্লাডটা ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে। 6 নম্বর হচ্ছে কিছু কিছু ওষুধ মানে মেডিসিন দিলে পরে সেক্ষেত্রে আমরা আরএল দিই না, কারণ সেই মেডিসিনগুলোর আরএল কী করে, মেডিসিনগুলোর বায়োঅ্যাভেলেবিলিটি এবং এফিকেসিগুলো কমিয়ে দেয়। যেমন কী কী ওষুধ হতে পারে, ডক্সিসাইক্লিন নামে একটি অ্যান্টিবায়োটিক আছে, সেক্ষেত্রে আমরা আরএল ব্যবহার করি না। যে অ্যাম্ফোটেরিসিন বি নামে একটা ওষুধ আছে, সেক্ষেত্রেও আমরা আরএল ব্যবহার করি না। তাহলে আমরা আপনাদের একটা সংক্ষেপে বোঝাতে পারলাম আরএল স্যালাইন কেন এত গুরুত্বপূর্ণ, কী কী ক্ষেত্রে আরএল স্যালাইন আমরা ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে আমরা আরএল স্যালাইন ব্যবহার করি না। আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে আজ এই পর্যন্তই থাক, নমস্কার।